এর আগে মব সৃষ্টি করে প্রতিদিন একাধিক তার ঘটনা এবং দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্রে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও কেন সেনাবাহিনী কোথাও কোনো ভূমিকা নেয়নি সেটা নিয়ে প্রশ্ন উঠলে এবারও এই প্রশ্ন উঠবে যে কেন সেনাবাহিনী হঠাৎ করে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলো, সরকারের নির্দেশে নাকি সেনাবাহিনী নিজেই? আগে যদি মব দমনে জিরো ভূমিকা থেকে থাকে সেনাবাহিনীর, তাহলে এখন হঠাৎ কি এমন ঘটলো যে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নুরুল হক নূরকে এভাবে বেধড়ক পেটাতে হলো? লক্ষ্য করলে দেখবেন যে নুরু এবং তার দলবলকে পেটানোর পর সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। তার মানে কি সরকার আর সেনাবাহিনী দুটো আলাদা পক্ষ? সেনাবাহিনী একা সিদ্ধান্ত নিয়ে এই মব দমনে নেমেছে, আর সরকার চাইছে এরকম মব জমিয়ে যখন যাকে দরকার বা যখন যাকে ইচ্ছা তাকে মাইনাস করা যাবে করবে। এই যে দেখেন সরকারের আইন উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসের জবাবে হাসনাত আব্দুল্লাহ কি বলছে। আসিফ নজরুল লিখেছেন, ভিপি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের থেকে সরকারের খেয়ে সরকারের আরেক অঙ্গ সেনাবাহিনীর মব দমনের বিরুদ্ধে তিনি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন। ভাবা যায় না কিন্তু ব্যাপারটা। ওদিকে হাসনাত আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে এই পোস্টের মন্তব্যে লিখেছেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার, যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না করে কাজটা করেন। ভাষা দেখুন খালি। রুমিন ফারহানা যে বলেছেন এদের সম্পর্কে, আপনি ভাষাটা খালি চিন্তা করুন। আসিফ নজরুল একজন উপদেষ্টা, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সেই হিসাবে তো হাসনাতেরও শিক্ষক। আসিফ নজরুলের লজ্জা শরম নেই হয়তো, থাকলে তিনি এরকম একজন কালকের ভেদি যে কিনা ভাতকে এখন অন্য বলা শিখে গেছে, তার কাছ থেকে ভণ্ড ভং পদে বসানোর খোঁচা শোনার পরেও পদে বসে আছেন। ঘটে সামান্য সম্মান বোধ থাকলে মানে এখন কেটে পড়ার সময় তার, আপনারা লিখে রাখতে পারেন। এরপর এই গোষ্ঠী গিয়ে মব সৃষ্টি করে একজন উপদেষ্টাকে তাদের কাউকে ঘাট ধরে, কাউকে কান ধরে, কাউকে পিটিয়ে রক্তাক্ত করে যদি ক্ষমতা থেকে না নামায় তাহলে বলবেন ঘটনা সেদিকে এগুচ্ছে। তবে মব দমনের নামে নুরুকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করার পর যেসব ব্যাপার মোটামুটি স্পষ্ট হয়ে গেছে তা হলো কি, এক নাম্বার হতে পারে এরকম, যেহেতু এখনো প্রধান উপদেষ্টা এ ব্যাপারে কোনো নিন্দা জ্ঞাপন করেননি, সেহেতু বলা যায় না এখনো সেনাবাহিনী আর সরকার একসঙ্গে আছে কিনা। বোঝাই যাচ্ছে যে এতদিন সরকার চায়নি বলেই মব দমনে সেনাবাহিনী মাঠে থেকেও কোনো মব আক্রমণ থামাতে তারা কোনো ভূমিকা নেয়নি। কিন্তু হঠাৎ তারা কাজটি শুরু করায় এবং সরকারের নিন্দা এবং প্রতিবাদ করায় বোঝা যাচ্ছে যে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও হতে পারে। সরকারের এতে সমর্থন এখনো আছে কিনা বোঝা যাচ্ছে না, বরং নিন্দা আর প্রতিবাদ আছে বোঝা যাচ্ছে। সরকার মব চায় আর সেনাবাহিনী মব দমন করতে চায়। এই যদি হয় দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের বিষয়, তাহলে বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনী এই ঘটনার ভেতর দিয়ে সরকারের উপর থেকে তাদের সমর্থন তুলে নিল, যা তাদের বিবৃতিতেও বোঝা যাচ্ছে। ওদিকে বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে। সেটা একদিকে মন্দ হয় না। মাঠে থেকে যদি এই তথাকথিত আন্দোলনকারীদের সন্ত্রাসী তৎপরতা থামাতে না পারে, সরকারের অনুমোদন না পায় মব থামানোর, তাহলে সেনাবাহিনী শুধু মাঠে থেকে কাজটাই বাকি বলেন, বদনাম নেওয়া ছাড়া। প্রশ্ন হলো সেনাবাহিনী এখন কি করবে? মাঠে থাকবে? মব নিয়ন্ত্রণে কঠোর হবে? যে জিরো টলারেন্সের কথা সেনাবাহিনী তাদের বিজ্ঞপ্তিতে বলেছে সেটা যদি সরকার না চায়, তাহলে সেনাবাহিনী একা চাইলে তো সরকার বনাম সেনাবাহিনী লেগে যাবে, খেলা তো জমে যাবে। এভাবে কি বলেছিলাম শুরুতে, কি মনে হয় কে জিতবে এই যুদ্ধে? এই কিছুদিন আগেও সেনাবাহিনীর এপিসি ইউনূস সরকারকে সরকার হিসেবে টিকিয়ে রেখেছে। গোপালগঞ্জের কথা স্মরণ করেন, যখন সরকারের এই পেটোয়া বাহিনী মার খাচ্ছিল তখন তাদেরকে এই এপিসির মধ্যে ঢুকিয়ে সেনাবাহিনী রক্ষা করেছিল। এখন যদি সেনাবাহিনী সরকারের জন্য বরাদ্দ এপিসি সরিয়ে নেয় বা সরকারকে নিরাপত্তা না দেয়, তাহলে কি সরকার 2 ঘন্টাও টিকবে? আই ডাউট। এই সন্ত্রাসীরা কি সরকারকে টিকতে দেবে? তারা তো তখন নিজেরা সরকার হয়ে বসার জন্য নেমে পড়বে, যে সামনে পড়বে তাকে
করে ক্ষমতা দখল করার জন্য 2024 সালের জুলাই মাসে যেমন তারা করেছিল। ঘটনা কোন দিকে যাচ্ছে, প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আমি আছি আপনাদের সঙ্গে, যতটুকু পারি আপনাদেরকে এই ব্যাখ্যা শোনানোর জন্য। গভীর রাতে ঢাকা শহরে মিছিল বেরিয়েছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। জাস্ট জানিয়ে রাখলাম।